বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 29শে নভেম্বর 2024 রোজ শুক্রবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী দিনে আপনাদের অনুরোধের স্টকটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমি এছাড়াও আমার চ্যানেলে যারা আমাকে নিয়মিত শোনেন এবং আমাকে ভালোবাসেন তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ। তো আপনারা জানেন যে গতকালকে বৃহস্পতিবার মার্কেট ডাউন ট্রেন্ড দিয়ে শেষ হয় এবং আমরা গতকালকে আমার আলোচনায় ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের শেয়ার নিয়ে আলোচনা করেছি। সুতরাং আজকে আমি আপনাদের সাথে শুধু আপনাদের অনুরোধের শেয়ার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদের রিকোয়েস্টের একটি শেয়ার আইটি সেক্টরের বিডি কম নিয়ে আলোচনা করতে চাই। তো আমরা বিডি কমের যে অবস্থা সেটি যদি একটু দেখি, আজকে গতকালকে বিডি কম 23 টাকা 60 পয়সায় ক্লোজ করে, অর্থাৎ শেয়ারটির প্রাইস অ্যাকশন ডাউন ট্রেন্ড ছিল 30 পয়সা এবং শেয়ারটির ভলিউম ছিল 9,96,000 ভলিউম করে, এবং শেয়ারটির যে ইয়ারলি যে ইপিএস সেটি কিন্তু ভালো আসেনি, নেগেটিভ আসছে, এবং সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু শেয়ারটি মাত্র 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো এই শেয়ারটিতে আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে শেয়ারটির পাবলিক হোল্ডিং 3,67,00,000 এবং এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি কিন্তু ভালো 40.70 পয়সা, এবং ইয়ারলি লো সেটি 28শে অক্টোবর সে ক্রিয়েট করে, অর্থাৎ 18 টাকা 30 পয়সার পরবর্তীতে শেয়ারটির কিন্তু একটি আপ ট্রেন্ড কন্টিনিউ করে এবং সেখান থেকে কিন্তু আবারও সে ডাউন ট্রেন্ডে এসে প্রাইস কারেকশন দিয়ে আবার আপ ট্রেন্ডে গিয়েছে। তো আগামী দিনে শেয়ারটির প্রাইস কি কি হতে পারে যদি আমি বলি, তাহলে আমি আমার কাছে যেটি মনে হয় বা যেই নিয়ম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা মার্কেটের নিয়ম অনুযায়ী শেয়ারটির প্রাইস অ্যাকশন আরো ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হয়তো আমরা শেয়ারটির প্রায় 23 টাকা এই লেভেলে আমরা হয়তো দেখতে পাবো। 23 টাকা থেকে আহ 22 টাকা 80 পয়সা এই লেভেলটি শেয়ারটির প্রাইস আসতে পারে। এছাড়াও শেয়ারটির যে আরএসআই সেটিও আপনারা দেখতে পাচ্ছেন 57.37, এবং তার যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু গতদিন বৃহস্পতিবার এবং বুধবার প্রায় সেম লেভেলে হয়েছিল, অর্থাৎ ভলিউম কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি। এখানে আমরা 5,91,000 অর্থাৎ এখানে 4,96,000 ভলিউম দেখতে পাচ্ছি, এবং এর যে ম্যাকডি সেটিও কিন্তু অরেঞ্জ রেখার উপরে অবস্থান করছে, অর্থাৎ ব্লু রেখা। তো এখন পর্যন্ত শেয়ারটির কোনো সেল সিগন্যাল আসেনি। তো আশা করি শেয়ারটি যদি তার আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে তাহলে শেয়ারটি আমরা মুভমেন্ট দেখতে পাবো। তবে আপাতত শেয়ারটির যে সাপোর্ট, মানে যেটিকে যদি সাকসেসফুলি ক্রস করতে পারে, এই 24 টাকা 25 টাকা, আমি একটা কারেক্ট ফিগার ধরি, মানে 25 টাকাকে যদি শেয়ারটি ক্রস করতে পারে তাহলে এই বিডি কমে কিন্তু প্রাইস অ্যাকশন হবে, এবং এই শেয়ারটি ইতিমধ্যেই তার যে রেকর্ড ডেট সেটি কিন্তু শেষ করেছে, অর্থাৎ রেকর্ড ডেট শেষ, এবং সাধারণ বিনিয়োগকারীদের যে 5% ক্যাশের যে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে সেটিও কিন্তু শেয়ারটি শেষ করে এখন আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো আইটি সেক্টর যদি আপ ট্রেন্ড যায় এবং মার্কেট যদি পজিটিভ রোল প্লে করে তাহলে কিন্তু আমরা এই বিডি কম লিমিটেড অনলাইন সেটিকে আমরা আপ ট্রেন্ড দেখতে পাবো। তো এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন আমি সেই সমস্ত সাধারণ বিনিয়োগকারী ভাইদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরেন, অবশ্যই এই বিডি কম শেয়ারটি আগামী দিনগুলোতে ভালো করবে। এরপরে আমি আপনাদের আরেকটি অনুরোধের শেয়ার নিয়ে আলোচনা করব, সেটিও আইটি সেক্টরের ইজিএন, অর্থাৎ ই জেনারেশন। ইজিএনকে আমরা দেখতে পাচ্ছি তার ক্যান্ডেলটা ভালো দেখতে পাচ্ছি না। প্রথমে ক্যান্ডেলটি নিয়ে যদি বলি, ক্যান্ডেলটা ভালো না, এবং উপরে অনেক বড় শ্যাডো রয়েছে। শেয়ারটি আনচেঞ্জ অবস্থায় শেষ হয়েছে 25 টাকা 70 পয়সায়, এবং শেয়ারটির ভলিউম হয়েছে গত দিনের তুলনায় বেশ ভালো, 15,95,000 শেয়ারটির ভলিউম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে শেয়ারটির মূল যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ শেয়ারটির যে রেকর্ড ডেট 3 ডিসেম্বর, অর্থাৎ
পহেলা ডিসেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত শেয়ারটি স্পট ডেটে লেনদেন হবে। তো স্পট ডেটে লেনদেন হলে সাধারণত আমরা প্রাইস অ্যাকশন দেখি, শেয়ারগুলোতে ছোট ছোট প্রাইস অ্যাকশন হয়। তো ইডিএনের মধ্যে আমি ঠিক তেমনটা লক্ষ্য করছি না, এই কারণে যে শেয়ারটিতে আগামী দিনে অর্থাৎ রেকর্ড ডেটে এই স্পট ডেটের মধ্যে হয়তো শেয়ারটি প্রাইস অ্যাকশন যদি হয় সেক্ষেত্রে হয়তো আমরা 27 টাকা পর্যন্ত দেখতে পাবো। আর যদি প্রাইস অ্যাকশন না হয়, যেহেতু শেয়ারটি আনচেঞ্জ অবস্থায় শেষ হয়েছে, সেক্ষেত্রে আমরা হয়তো 25 টাকা থেকে এই 24 টাকা 50 পয়সা এই লেভেলটিতে আমরা শেয়ারটিকে পাবো। তবে শেয়ারটির কিন্তু এখানে অবস্থান, যেটি হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু খুব ভালো, গত দিনের তুলনায় কিন্তু আরো গাঢ় সবুজে বড় হয়েছে এবং ম্যাকডিও কিন্তু ঊর্ধ্বমুখী, আরএসআই এর বৃদ্ধিরও বেশ ভালো জায়গা রয়েছে। তবে সবকিছুই এখন পর্যন্ত ইজিএন এর পক্ষে কথা বলে, তবে আনচেঞ্জ অবস্থায় শেষ হওয়াটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটি মূলত রবিবারের মার্কেটে আমরা বুঝতে পারবো। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 7 নভেম্বর শেয়ারটি এই ধরনের ক্যান্ডেল, অর্থাৎ 29 নভেম্বর যে ক্যান্ডেলটি, সরি 28 নভেম্বর যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছিল, এখানেও কিন্তু সে একই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো এখান থেকে আর কি বোঝা যায় যে শেয়ারটি হয়তো 24 টাকা 90 পয়সার এই লেভেলটাতে আসবে। আর যদি এখানে না আসে, তবে শেয়ারটি আমরা হয়তো এই 27 টাকা 20 পয়সা বা 27 টাকা এই লেভেলটাতে দেখতে পাবো। তারপরে শেয়ারটি প্রাইস অ্যাকুমুলেশন যেই জোন রয়েছে, সেখানে এসে শেয়ারটি কমপ্লিট করে শেয়ারটি আপট্রেন্ড কন্টিনিউ করবে। তো এই হচ্ছে মূলত ইজিএন নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আপনাদের সামনে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার নিয়ে আলোচনা করব। এটি দেখি কি অবস্থায় আছে। মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটি জেড ক্যাটাগরির একটি শেয়ার। শেয়ারটির পি রেশিও খুব ভালো না, নেগেটিভ পর্যায়ে রয়েছে আমরা যেটুকু জানি, এবং শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের এবছরে কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। এছাড়াও শেয়ারটির ইপিএস নেগেটিভ, ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস এসেছে সেটিও নেগেটিভ। তবে শেয়ারটির আজকে বৃহস্পতিবারে এবং বুধবারে 2 দিন কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা যদি এখানে দেখি যে শেয়ারটি লো ছিল 16 টাকা 60 পয়সা, সেখান থেকে কিন্তু শেয়ারটি 17 টাকা 40 পয়সা ক্লোজ করেছে এবং 1 টাকা প্রাইস আপ হয়েছে। তবে গতকালকে নেগেটিভ পজিটিভলি 20 পয়সা বেশি হয়, তবে শেয়ারটি এখানে রেড ক্যান্ডেল দিয়ে শেষ করে। রেড ক্যান্ডেল দিয়ে শেষ করার কারণে শেয়ারটি কিন্তু পজিশনগত দিক দিয়ে শেয়ারটি কিন্তু খুব বেশি ভালো অবস্থাতে নেই, এবং শেয়ারটির আমরা যেটুকু দেখেছি যে এই শেয়ারটির মানে টোটাল যে শেয়ার, সেখানে কিন্তু বেশ ভালো পাবলিক হোল্ডিং রয়েছে, 2,46,00,000 পাবলিক হোল্ডিং রয়েছে। তো আগামী দিনে শেয়ারটির যদি প্রাইস অ্যাকশন হয়, তাহলে সেটি কিন্তু খুব বেশি আমরা ধরতে পারি না, এবং সেটি ক্ষেত্রে হয়তো 18 টাকা পর্যন্ত শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। এবং এই শেয়ারটি যে ভলিউম, সেই ভলিউমটিও কিন্তু নাই। এখন যেটি হচ্ছে সেটি আমার কাছে মনে হয় যে অনেকটা জোর করে ভলিউম বৃদ্ধি করার একটা প্রচেষ্টা, মানে প্রাইস বৃদ্ধি করার একটা প্রচেষ্টা, এবং সেক্ষেত্রে শেয়ারটির খুব বেশি প্রাইস অ্যাকশন হবে না। এখানে শেয়ারটি আপনারা যদি একটু দেখেন, 30 অক্টোবর থেকে এই নভেম্বর, এই 2 মাস কিন্তু শেয়ারটি একটা সার্কেলের মধ্যে দিয়েই রয়েছে, অর্থাৎ এখানে যেখানে শেয়ারটির হাই ছিল, লো ছিল 17 টাকা 17 টাকা 10 পয়সা বা 17 টাকায় আমি ধরি, 17 টাকা 10 পয়সা, এবং সর্বোচ্চ হাই ছিল কিন্তু 20 টাকা, অর্থাৎ এই 3 টাকা 3 টাকার একটি প্রাইস অ্যাকশন কিন্তু 2 মাসের মধ্যে শেয়ারটিতে হয়েছে, এবং এই প্রাইস অ্যাকশনটা কিন্তু খুব বেশি না। অর্থাৎ আমরা এই মিরাকল ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির কিন্তু হাই দেখেছিলাম 55 টাকা। তো এখন কিন্তু শেয়ারটি খুবই মানে তলানিতে অবস্থান করছে। তো আগামী দিনগুলোতে যদি এই শেয়ারটির
ইপিএস ভালো আসে এবং ভলিউম বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এই মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাইস অ্যাকশন হওয়ার সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই শেয়ারটিকে ভলিউম গেইন করতে হবে, মার্কেটের ইন্ডেক্সের পজিটিভ রোল প্লে করতে হবে। এছাড়াও আমরা এই মেসকেলেনিয়াস সেক্টরকেও আমরা খুব বেশি আপ ট্রেন্ডে এখন দেখছি না, এখানে দু একটি শেয়ার ছাড়া বাকি যে সেক্টরে যে শেয়ারগুলো রয়েছে সবগুলো শেয়ারই কিন্তু এখন পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডেই বেশি লক্ষ্য করেছি। তো এই বিষয়টিও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, শেয়ারটির মুভমেন্ট কিন্তু সেক্টর ওয়াইজ হলে ভালো হয়। তো সেক্টর ওয়াইজ যেহেতু মুভমেন্ট নাই, সেহেতু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। তো এই হচ্ছে মূলত মিরাকল ইন্ডাস্ট্রিজ নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে সেন্ট্রাল ফার্মা নিয়ে আমি একটু আলোচনা করব। সেন্ট্রাল ফার্মা নিয়ে আমি এর আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি, তবুও আমি আপনাদের অনুরোধের যেহেতু স্টক, সেহেতু আমি এটি নিয়ে আবারও আলোচনা করছি। তো আমরা সেন্ট্রাল ফার্মাকে গতকালকে প্রাইস দেখেছি 8 টাকা 80 পয়সা। এই শেয়ারটি আসলে একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি আমরা অবশ্যই জানি যে এটির ইয়ারলি হাই ছিল 64 টাকা 20 পয়সা এবং ইয়ারলি লো ছিল ইয়ারলি হাই ছিল 35 টাকা 60 পয়সা এবং ইয়ারলি লো ছিল 7 টাকা 90 পয়সা। তো এই 90 পয়সা, 7 টাকা 90 পয়সা থেকে 9 টাকা 40 পয়সা বা 9 টাকা 40 পয়সাই বলবো, এই লেভেলটাতেই শেয়ারটিকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি এবং এই শেয়ারটিতে ভালো ভলিউম যেটা হয় সেই ধরনের কোনো ভালো ভলিউম আমরা দেখিনি, যে প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে ভলিউমের যে একটা আধিপত্য থাকে সেটি কিন্তু হয়নি। এবং এই শেয়ারটির যে শেয়ার পাবলিক হোল্ডিং সেটি কিন্তু অনেক, 8 কোটি 10 লক্ষের মতো পাবলিক হোল্ডিং রয়েছে। তো সবকিছু মিলিয়ে সেন্ট্রাল ফার্মা মুভমেন্টে এই মুহূর্তে নেই, যদিও ফার্মাসিউটিক্যাল সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন শেয়ারকে প্রাইস আপ ট্রেন্ডে যেতে দেখেছি, কিন্তু এই সেন্ট্রাল ফার্মার কিন্তু প্রাইস আপ ট্রেন্ডে যায়নি এবং এই শেয়ারটির যে ইপিএস এবং পি রেশিও সবকিছুই কিন্তু অনেক বড়সড় নেগেটিভ। পি রেশিও -440 এবং ইপিএসও কিন্তু -0.02। তো আমার কাছে যেটি মনে হয়, সেন্ট্রাল ফার্মা এই 8 টাকা 80 পয়সা বা 7 টাকা 90 পয়সা থেকে শুরু করে 9 টাকা 40 পয়সার যে এটা লেভেল, এই লেভেলটাকে আগে ক্রস করতে হবে সাকসেসফুলি। যদি ক্রস করতে পারে তাহলে আমরা সেন্ট্রাল ফার্মাকে হয়তো সামনে মুভমেন্টে দেখতে পাবো। আদারওয়াইজ এই মুহূর্তে এই শেয়ারটির আমরা যদি একটু দেখি, যে আপনারা যদি একটু দেখেন যে এই যে লেভেলটা, এই লেভেলটা দিয়েই কিন্তু সে রয়েছে, অর্থাৎ 8 টাকা থেকে 8 টাকা 7 টাকা 90 পয়সা থেকে শুরু করে 7 টাকা 90 পয়সা থেকে শুরু করে শেয়ারটি কিন্তু এই প্রাইস অ্যাকশনের মধ্যে রয়েছে, অর্থাৎ 9 টাকা 9 টাকা 9 টাকা 90 পয়সা আপনারা এই লেভেলটাতে কিন্তু শেয়ারটিকে দেখতে পাচ্ছেন। তো এই সার্কেলটা শেয়ারটির পার করতে হবে, যদি এটা সে সম্পূর্ণভাবে পার করতে পারে তাহলে হয়তো আমরা এই সেন্ট্রাল ফার্মাকে 10-11 টাকা পর্যন্ত দেখতে পাবো। যদি এটাকে সে ক্রস করতে না পারে তাহলে কিন্তু এই সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে কিন্তু সেন্ট্রাল ফার্মা তার সময়কে অতিবাহিত করবে এবং সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছে এখানে তাদের দীর্ঘ যে প্রতীক্ষা সেটি আরো বড় হবে। তো এই হচ্ছে মূলত সেন্ট্রাল ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি আপনাদের আরেকটি রিকোয়েস্টের শেয়ার নিয়ে আপনার সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, সেটি হচ্ছে মন্নু অ্যাগ্রো। আমি মন্নু অ্যাগ্রোটা নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্নু অ্যাগ্রো 415 টাকায় তার ক্লোজ প্রাইস, অর্থাৎ 415 টাকা 80 পয়সা। এই শেয়ারটির প্রাইস আমরা অতীতে দেখেছিলাম যে ইয়ারলি যে হাই সেটি কিন্তু অনেক ভালো ছিল, 629 টাকা ছিল, কিন্তু সেখান থেকে শেয়ারটি কিন্তু ভালো ডাউন ট্রেন্ড এবং শেয়ারটি যার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু পজিটিভ আসছে, কিন্তু শেয়ারটি কিন্তু ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখিনি। যদিও গতকালকে শেয়ারটির আমরা স্পট ডেট দেখেছিলাম, স্পট ডেটেও কিন্তু শেয়ারটি 6 টাকা 30 পয়সা নেগেটিভ করে। একসময় আমরা শেয়ারটির হাই দেখেছিলাম 428 টাকা, কিন্তু পরবর্তীতে 415 টাকা 80 পয়সা শেয়ারটি তার ক্লোজ দেয়। তো আমরা যদি শেয়ারটির অবস্থান দেখি তাহলে
এটি দেখতে হবে যে শেয়ারটির হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু একেবারে ধূসর হয়ে আসছে এবং শেয়ারটি আমরা সোমবারে বাজারের লেনদেনে দেখতে পাবো। তো এই সোমবারের আগে শেয়ারটি নিয়ে একটু শেয়ারটির অবস্থানগত দিক যদি আমরা বলে থাকি, শেয়ারটি যে ইয়ারলি লো 331 টাকা, এই ইয়ারলি লো থেকে কিন্তু শেয়ারটি একটা আপট্রেন্ড করেছিল এবং সেই আপট্রেন্ডটা কিন্তু 451 টাকা হয়েছিল, অর্থাৎ 110 টাকা বা 120 টাকার মতো একটা প্রাইস অ্যাকশন হওয়ার পরে শেয়ারটি কিন্তু এই লেভেলটাকে, অর্থাৎ 421 টাকার যে লেভেলটা, এই লেভেলটাকে ধরে রেখেছে, অর্থাৎ নভেম্বরের যে লো, এই কি বলে এটাকে, 415 টাকা, এই লেভেলটাকে কিন্তু এখনো ধরে রেখেছে, অর্থাৎ এখানে শেয়ারটির কোনো প্রাইস অ্যাকশন হয়নি। তো আগামী দিনগুলোতে, আগামী দিনে শেয়ারটি যদি ভলিউম গেইন করতে পারে তাহলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে এবং যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা ছোট ছোট মুভমেন্ট দেখেছি, সেখানেও কিন্তু এই মন্য এগ্রো ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ ছিল। তবে এই শেয়ারটির শেয়ার সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। 23 সালে এবং 24 সালে শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের স্টক ডিভিডেন্ড দিয়েছে। তো আগামী দিনে আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি কিন্তু আরো প্রাইস ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু বলি যে আপনারা যারা আমার নিয়মিত দর্শক বা আমাকে যারা নিয়মিত শোনেন, আমি তাদেরকে বলতে চাই যে এখানে শেয়ারটির হয়তো আমরা 360 টাকার এই লেভেলটাতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো, মানে এখানে আসবে বা এটা কনফার্ম না হলেও আপনার যে চার্ট অনুযায়ী এই ধরনের আমরা দেখতে পাই, অর্থাৎ এই 360 টাকা থেকে শুরু করে শেয়ারটি যেহেতু সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ স্টক ডিভিডেন্ড দিয়েছে, সেহেতু শেয়ারটির কিন্তু একটা প্রাইস ডাউন ট্রেন্ডে আসবে এবং এই ডাউন ট্রেন্ডটা 360 টাকা পর্যন্ত আসবে এবং যদি 360 টাকার আগে শেয়ারটির আমি 400 টাকা বা 410 টাকার এই লেভেলটাকে রেসপেক্ট যদি করে তাহলে ভালো, আর যদি সেই লেভেলে রেসপেক্ট না করে তাহলে শেয়ারটি কিন্তু এই 360 টাকা এই লেভেলে চলে আসবে। তো এখন আগামী দিন দেখতে হবে যে আসলে মন্য এগ্রো জেনারেল মেশিনারি এই কোম্পানির এই শেয়ারটি কি ধরনের পারফরমেন্স করে, কারণ শেয়ারটির এখানে কিন্তু মুভিং এভারেজ আমরা যদি একটু দেখি, মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি কিন্তু অলরেডি সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। তো সেই বিষয়টিও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে যেহেতু শেয়ারটি সেল সিগন্যাল দিয়েছে, সেহেতু শেয়ারটির যে প্রাইস আমরা বলছি 310 টাকা থেকে, সরি 410 টাকা থেকে 360 টাকার এই লেভেলে শেয়ারটির প্রাইস আসবে এবং এইখান থেকে শেয়ারটি ঘুরে যাবে বলে আমার বিশ্বাস এবং সেই ক্ষেত্রে ইন্ডেক্স যদি পজিটিভ রুল প্লে করে তাহলে শেয়ারটি সামনের দিনগুলোতে ভালো করবে এবং তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু পজিটিভ আসে। তো সবকিছু বিবেচনায় এখন পর্যন্ত মন্য এগ্রো জেনারেল মেশিনারি লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই। এরপরে আমি আপনাদের আরেকটি অনুরোধে শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। আমরা কনফিডেন্স সিমেন্টকে যদি একটু দেখি, কনফিডেন্স সিমেন্ট খুব ভালো একটি প্রাইস অ্যাকশন আমরা অতীতে দেখেছি, রিসেন্ট অতীতে বলবো। এই প্রাইস অ্যাকশনটা কিন্তু খুবই ভালো ছিল এবং এই শেয়ারটির যে ইপিএস, পি রেশিও এবং ন্যাব সবকিছু কিন্তু খুবই ভালো এবং ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস এসেছে সেটিও কিন্তু শেয়ারটির পজিটিভ। তো এখন পর্যন্ত এই কনফিডেন্স সিমেন্ট সেক্টরের এই শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের বেশ ভালো আগ্রহের তালিকায় রয়েছে। তো আমরা এই শেয়ারটির যে কি বলে যে রেকর্ড ডেট সেটি কিন্তু পার করেছি সেপ্টেম্বরের 30 তারিখে, অর্থাৎ অক্টোবরে আমরা শেয়ারটির কিন্তু প্রাইস অ্যাকশন দেখেছি। রেকর্ড ডেটের পরেই কিন্তু শেয়ারটি ভালো মুভমেন্টে যায় এবং তার যে মানে অক্টোবরের শেষের দিক থেকে সে শুরু করে আর কি, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত শেয়ারটি কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয় এবং শেয়ারটি ভালো টাকায় লেনদেন হয় ভলিউম সহ। তো এখন শেয়ারটির যে হিস্টোগ্রামের যে বার সেটি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে
হিস্টোগ্রামের বার কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসে। একই সঙ্গে তার যে ম্যাকডি সেটিও কিন্তু অরেঞ্জ এবং ব্লু রেখা খুব বেশি দূরে নেই, এবং তার যে ক্যান্ডেল সেই ক্যান্ডেল অনুযায়ী শেয়ারটি কিন্তু আগামী দিনে যে ডাউন ট্রেন্ড সেটি যাওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং শেয়ারটি যদি ডাউন ট্রেন্ডে যায়, এক্ষেত্রে শেয়ারটি কি ধরনের ডাউন ট্রেন্ডে আসতে পারে সে বিষয়ে যদি আমি বলি, তাহলে হয়তো এই শেয়ারটিকে আমরা 58 টাকা থেকে 59 টাকার এই লেভেলটিতে আমরা শেয়ারটিকে দেখব, এবং এই লেভেলে আসার পরে শেয়ারটি ইউটার্ন নিবে, এবং সেই ইউটার্নটা যদি সাকসেসফুলি আমি বলবো যে 68 টাকার উপরে যদি ক্লোজ করতে পারে, তাহলে শেয়ারটি আবার ভালো আপট্রেন্ড তৈরি করবে, যেটা আমরা রিসেন্ট হাই তার 88 টাকা 70 পয়সা দেখেছিলাম। এই পর্যন্ত আমরা টার্গেটটাকে সেট করতে পারি। তবে এখানে শেয়ারটি একবারে যাবে না, এখানে সে মাঝে মাঝে কিছু কারেকশন দিয়ে শেয়ারটি কিন্তু আপট্রেন্ড কন্টিনিউ করবে। তো এই শেয়ারটি যদি আমি সংক্ষেপে বলি যে শেয়ারটি কেমন হবে, তাহলে আমি বলবো শেয়ারটি ভালো হবে, এবং এই শেয়ারটিতে যারা হোল্ডিং এ আছেন আমি তাদেরকে বলবো আপনারা হোল্ডিং এ থাকেন। শেয়ারটি আগামী দিনে অবশ্যই আপনাদের যে প্রত্যাশা অর্থাৎ প্রফিট টেকিং সেটি পূরণ করতে সক্ষম হবে। তো এই হচ্ছে মূলত কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে লিন্ডে বিডি। তো লিন্ডে বিডি নিয়ে আমি যদি একটু আলোচনা করি, তাহলে এটি একটি কি বলে যে বাজারের ইতিহাসে সর্বোচ্চ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া শেয়ার, অর্থাৎ আমরা সকলে জানি যে শেয়ারটি 4100% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং সেই ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পর থেকে কিন্তু শেয়ারটির এখন পর্যন্ত ভালো কোনো প্রাইস অ্যাকশন আমরা দেখিনি, এবং শেয়ারটির যে পি রেশিও সেটি কিন্তু খুবই ভালো, 1.75 ইপিএস, ন্যাব এবং তার যে কোয়ার্টারলি যে ইপিএস, সেটি সবকিছু মিলিয়ে লিন্ডে বিডি খুব ভালো একটি অবস্থাতে রয়েছে। তবে শেয়ারটির কোনো ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাইনি। এছাড়াও শেয়ারটির যে পাবলিক হোল্ডিং শেয়ার সেটিও আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে প্রায় 28 লক্ষ শেয়ার পাবলিকের হাতে রয়েছে। তো আগামী দিনে এই লিন্ডে বিডি কেমন করে যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে আগামী রবি সোমবারে শেয়ারটির একটি প্রাইস অ্যাকশন হবে, এবং সেই প্রাইস অ্যাকশনটা যদি হয় তাহলে আমরা হয়তো শেয়ারটিকে 980 থেকে 82 টাকা এই লেভেলটাতে আমরা লিন্ডে বিডিকে দেখতে পাবো। আমরা যদি এইখান থেকে এই দিকটাতে একটু দেখি, সরি এখানে আমরা যদি এই এ এ আমরা যদি এটাকে ধরি, তাহলে আপনারা এখানে প্রাইস অ্যাকশনটা দেখতে পাচ্ছেন 1142 টাকা, এবং আমরা বি তে যে প্রাইস অ্যাকশনটা দেখছি 966 টাকা। এইখানে আমি আরেকটু একটু নিচেই ধরি, যেহেতু সে ক্লোজ দিয়েছে 966 টাকাতে, আমরা 966 টাকাই ধরলাম। তো আগামী দিনে শেয়ারটি যদি তার প্রাইসকে 980 টাকার উপরে যদি সে ক্লোজ, 980 না 982, আপনারা এখানে যেটা লক্ষ্য করছেন এই 982তে যদি সে ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি আমরা আপ ট্রেন্ডে দেখতে পাবো, এবং সেই আপ ট্রেন্ডটা হয়তো 982 থেকে 1060 বা 1065 এই লেভেলটাতে যাবে। তো লিন্ডে বিডিতে যারা বিনিয়োগে আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই শেয়ারটিতে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে আছেন। এই দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে থাকলে এই শেয়ার থেকে আসলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনারা অবশ্যই এই শেয়ারটি থেকে প্রফিট টেক করতে পারবেন। তো এখন পর্যন্ত লিন্ডে বিডি বাংলাদেশ শেয়ার বাজারে সর্বোচ্চ ক্যাশ ডিভিডেন্ড প্রদানকারী একটি কোম্পানি, এবং এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে, তো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মুভমেন্টও আমরা খুব বেশি দেখি নাই। যদি মুভমেন্ট আসে এবং এটি ভালো ভলিউম পায়, তাহলে এটি অবশ্যই ভালো করবে, এবং এই শেয়ারটির যে জোন আপনারা জানেন যে তার যে সাপোর্ট জোন, সেটি কিন্তু সেই সাপোর্ট জোনেই অবস্থান করছে, অর্থাৎ 940
বা 950 এই লেভেলটাই মূলত শেয়ারটির রিয়েল যে সাপোর্ট জোন এটি। তো এই সাপোর্ট জোনে যেহেতু রয়েছে শেয়ারটি, তবে রয়েছে, তাহলে এই শেয়ারটির খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই। শেয়ারটি সামনে ভালো করবে, সামনে যখন মুভমেন্ট আসবে তখন কিন্তু এই শেয়ারটি ভালো করবে। তো এই হচ্ছে মূলত লিন্ডে বিডি নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আরেকটি শেয়ার নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ফুড সেক্টরের একটি লেগেসি ফুড নিয়ে আমি একটু আলোচনা করব। লেগেসি ফুড আসলে কি অবস্থাতে আছে। লেগেসি ফুডটা এটা টেনার ইন্ডাস্ট্রিজ, এই শেয়ারটিতে বড় সড়ো একটা গেম হয়েছিল। তো আমরা এই শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি যে এই শেয়ারটি কিন্তু একটা লো হয়েছিল 32 টাকা 80 পয়সা, সেখান থেকে কিন্তু শেয়ারটি একটি ভালো জায়গায় গিয়েছে এবং শেয়ারটি একটা ভালো প্রাইস অ্যাকশনও হয়েছে। তো পরবর্তীতে শেয়ারটি একটু কারেকশন মুড শেষ করে আবার আপ ট্রেন্ডে গিয়েছে। তো এবং এখানে যে ক্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব ভালো একটি ক্যান্ডেল বলবো না, এবং এই ক্যান্ডেলের যে সেটি কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি আগামী দিনে শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসার খুব বড় সম্ভাবনা রয়েছে, এবং এই ডাউন ট্রেন্ডটা আগামী দিনে কি ধরনের হতে পারে সেটি যদি আমি একটু বলি, তাহলে এইখানে অর্থাৎ এই 44 টাকা 45 টাকা এখানে আমরা শেয়ারটিকে একটি ডাউন ট্রেন্ড দেখবো, এবং এই সাপোর্টকে শেয়ারটি রেসপেক্ট করবে এবং রেসপেক্ট করে সামনের দিনে শেয়ারটি এইখানে আসবে, এবং এইখান থেকে ঘুরে গিয়ে যদি শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে শেয়ারটি আমরা হয়তো আবার নতুন তার হাই দেখতে পাবো, কারণ এই শেয়ারটি যে ইয়ারলি হাই 86 টাকা, এই 86 টাকায় আমরা হয়তো দেখতে পাবো না এত তাড়াতাড়ি। তবে নতুন যদি হাই করে, অর্থাৎ এই 57 টাকার পরে যদি শেয়ারটি হাই করে, সেক্ষেত্রে সেটা আমরা হয়তো দেখতে পাবো। তবে অবশ্যই শেয়ারটিকে এই 45 টাকার এই লেভেলটাতে শেয়ারটিকে আসতে হবে, এবং আশা করি শেয়ারটি তার এই কারেকশনটা শেষ করবে। কারণ যেহেতু শেয়ারটি একটা মুভমেন্টে গিয়েছিল 32 টাকা 80 পয়সা থেকে শেয়ারটি প্রাইস অ্যাকশন হয়েছে। তো শেয়ারটির এমএসিডি যদি আমরা দেখি, সেখানে কিন্তু একেবারে পাশাপাশি অবস্থান করছে, এবং তার আরএসআই সেটিও কিন্তু সমান্তরালভাবে যাচ্ছে, এবং হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু খুব বেশি বড় হয়নি। তো মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি এখনো বাই সিগন্যালে রয়েছে, তবে আগামী দিনে হয়তো শেয়ারটি মুভিং এভারেজ অনুযায়ী হয়তো আমরা শেয়ারটিকে সেল সিগন্যাল দেখতে পাবো। তো এটি আমরা এই লেগেসি ফুডকে একটু অবজার্ভ করি, এবং এই মুহূর্তে এইখানে যেন এন্ট্রি না নিই। এই জায়গায় এন্ট্রি নিলে কিন্তু শেয়ারটি থেকে প্রফিট টেক করতে অনেক সময় লেগে যাবে, এবং শেয়ারটি থেকে লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি যারা বিনিয়োগে যেতে চান বা যারা বিনিয়োগে আছেন তাদেরকে বলবো যে আপনারা অপেক্ষা করেন, এবং শেয়ারটি যদি 45 টাকার এই কারেকশন লেভেলে আসে তাহলে শেয়ারটি কিন্তু আগামী দিনগুলোতে ভালো করবে। তো এই হচ্ছে মূলত লেগেসি ফুড নিয়ে আমার আলোচনা। এরপরে আমি আপনাদের সাথে এসপি সিরামিক এই শেয়ারটি নিয়ে আলোচনা করব, এবং এটি সর্বশেষ কি বলে আপনার রিকোয়েস্টের শেয়ার নিয়ে আজকের আলোচনা। এসপি সিরামিকের যে আলোচনা সেটি আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির কত টাকা 12 টাকা 80 পয়সা শেয়ারটি ক্লোজ হয়েছে, এবং শেয়ারটির বর্তমান যে অবস্থা ক্যান্ডেল সেটি আমরা ভালো দেখতে পাচ্ছি না, অর্থাৎ শেয়ারটি আগামী দিনে ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শেয়ারটি যেহেতু গত দিনে 20 পয়সা নেগেটিভ ট্রেন্ড দিয়ে শেষ করেছে। তো এই শেয়ারটির আমরা যদি একটু আঁকাআঁকি করি, তাহলে আমরা শেয়ারটি সম্পর্কে আঁকাআঁকি করলে একটু ভালো ধারণা পাবো। আমরা যদি এইখানে হ্যাঁ, এই 17 টাকা
এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে শেয়ারটির যে হাই, আমরা জানি যে 18.45 টাকা 49 পয়সা, এটা তার ইয়ারলি হাই ছিল এবং শেয়ারটির এখন যে অবস্থা সেটি কিন্তু 12 টাকা 80 পয়সা, অর্থাৎ গত দিনে যে ভলিউম সেটি কিন্তু বেশি হয়েছে এবং তার যে ম্যাকডি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এখানে আমরা একটু আরেকটু ক্লিয়ার যদি করি, এখানে যদি আমরা বি কে বা এই সাইডে আমরা এখানেই ধরি, আগের জায়গাতেই ধরি, শেয়ারটির আরো কারেকশন বাকি রয়েছে, সেটি আর কি আমি বলতে চাচ্ছি যে শেয়ারটি আর একটু কারেকশনে আসবে এবং সেই কারেকশনটা অবশ্যই এই 12 টাকা 12 টাকা 12 টাকা থেকে 11 টাকা 80 পয়সা, এই লেভেলটাতে শেয়ারটির আমরা কারেকশন আগামী দিনগুলোতে দেখতে পাবো এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং তার রেকর্ড ডেট 25 তারিখে ছিল। এছাড়াও শেয়ারটি যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু ভালো আসেনি। অতএব আপনারা যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন, আমি তাদেরকে বলবো যে এই লেভেলটা শেয়ারটি যদি ক্রস করতে পারে কারেকশন লেভেলে এসে, তাহলে শেয়ারটিতে আমরা হয়তো সামনের দিনগুলোতে 18 টাকা বা 17 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত এসপি সিরামিক নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। তো এতক্ষণ যারা আমার আলোচনা শুনলেন, আমি তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন শুনবেন তাদেরকে আবারও বলছি এবং অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।